স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন ছাড়া সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়, ঐক্যমত্য কমিশনকে গণসংহতি ও জেএসডি। সংসদ নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত, ইউকে সহযোগিতার আহ্বান। মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির, ব্যবস্থা সম্পর্কে জানতে চায় হাইকোর্ট। টেকনাফে রোহিঙ্গা সেফ প্যাসেজে রাজি বাংলাদেশ, আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ। এবারে বিস্তারিত। নির্বাচন ছাড়া সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয় বলে মত দিয়েছে গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সংবিধান সংস্কারের জন্য সংবিধান পরিষদ গঠন কিংবা সংবিধান সংস্কার সভা নির্বাচনের সুপারিশ করেছে দল দুটি। রবিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বাংলাদেশের সাংবিধানিক নাম ও 4 মূলনীতি পরিবর্তনের বিরোধিতা করেছে দল দুটি। রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে রবিবার সকালে গণসংহতি আন্দোলন এবং বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের সাথে 3.5 ঘন্টার বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, কমিশনের 166টি সুপারিশের মধ্যে 138টির সাথে একমত হয়েছে তার দল। তিনি বলেন, আলোচনায় যেসব প্রশ্নে অংশীজনরা একমত হবে সেগুলো নিয়ে জুলাই চার্টার তৈরি হবে, আর দ্বিমতের বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। যারা নির্বাচনে অংশ নেবেন তারা তাদের নিজেদের ইস্তেহারে কিংবা ম্যানিফেস্টোতে সেগুলো রাখবেন এবং সেই অনুযায়ী জনগণের কাছে যাবেন। তিনি জানান, সংবিধান সংস্কারের প্রয়োজন আছে, তবে নির্বাচন ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয়। জনগণ যদি এই সংস্কার মৌলিকভাবে করার ম্যান্ডেট দেয় আগামী সংসদকে, তাহলে এই সংস্কার জনগণের ম্যান্ডেট নিয়ে হবে। একই অবস্থান জেএসডিরও। সংবিধান পরিবর্তনের জন্য সংবিধান সংস্কার সভা নির্বাচন চায় দলটি। ঐকমত্য কমিশনের 17টি সুপারিশে ভিন্নমত জানিয়েছে জেএসডি। সংবিধান সম্পর্কিত সমস্ত সংস্কারগুলো হবে আগামী জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার সভার নির্বাচনের মধ্য দিয়ে। বৈঠকের শুরুতে রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। এ পর্যন্ত 19টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কারের যেসব বিষয় ঐক্যমত্য হয়েছে তা জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছে বিএনপি। রবিবার বিজেপির সাথে লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানান, সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা যাবে না। রাষ্ট্র মেরামত ইস্যুতে সমমনা দলগুলোর সাথে বৈঠক করছে বিএনপি। এরই অংশ হিসেবে রবিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টির সাথে এই বৈঠক। প্রায় 1.25 ঘন্টার বৈঠকে সবকিছু ছাপিয়ে আলোচনায় ছিল সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। বৈদেশিক যারা আমাদের বন্ধু বান্ধব বা অন্যান্য দেশ আছে তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নিবে না, বিকজ আপনার টার্ম কতখানি সেটার উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কি হবে। তা আমার মনে হয় যে এই কালক্ষেপণ এখন না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি, আমার মনে হয় সেটাতেই কনসেন্ট্রেট করা উচিত এই সরকারের। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিজেপির চেয়ারম্যান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, সংস্কারের যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা জাতির সামনে তুলে ধরা উচিত। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। একটি নির্বাচিত সরকার ছাড়া রাজনীতি, অর্থনীতি সহ সার্বিক বিষয়ে দেশের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও দাবি করেন নেতারা। সনদ নিয়ে বা একটা চার্টার করে নির্বাচনমুখী হয়ে গেলেই হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ,
ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে দলটি। রবিবার ইইউ এর সাথে বৈঠকের পর দলটি জানায়, যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া নারীদের জন্য লজ্জাজনক, তাই এ বিষয়ে দ্বিমত পোষণ করে জামায়াত। রবিবার সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করে দলটি। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত নেতারা জানান, নারী ও পুরুষের উভয়ের অধিকার রক্ষায় সচেতন জামায়াতে ইসলামী। তবে সংস্কার কমিটি যৌনকর্মীদের লাইসেন্স দেওয়ার যে প্রস্তাব দিয়েছে তা নারীদের জন্য লজ্জাজনক। তারা বলেছিল যে মহিলাদের রিফর্ম কমিটির কিছু রিপোর্ট বেরিয়েছে, সেখানে আমরা একটা বিষয় আপত্তি করেছি যে সেখানে যৌনকর্মীদেরকে লাইসেন্স দেওয়ার যে প্রস্তাবনা, এটি মহিলাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তারা বলছে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্যাপারে আমাদের সমর্থন। আমরা বলছি এক্ষেত্রে আমরা খুবই উদার। আমাদের মহিলা পার্লামেন্ট মেম্বার ছিল, এখন আমাদের দলের 43% মহিলা সদস্য আছে। বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইউরোপীয় ইউনিয়নকে সব ধরনের সহযোগিতার প্রস্তাব দেয় জামায়াত ইসলামী। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্যে বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনের সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে। পরে রাজধানীর গুলশানে বাংলাদেশ সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় বিনিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবর্তন, আঞ্চলিক নিরাপত্তা ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। রবিবার IDEA এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিখিলা তমাং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন। তিনি জানান, CECর সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার কাজের অগ্রগতিও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ইসির দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন আয়োজন করা। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশা করেন লিনা রিখিলা তমাং। প্রায় 18,000 শ্রমিক মালয়েশিয়া যেতে না পারার জন্য দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সরকারি তদন্তে রিক্রুটিং এজেন্সিগুলোর দায় উঠে আসা এবং ব্যবস্থা নেয়ার সুপারিশ করার পরিপ্রেক্ষিতে রবিবার হাইকোর্ট এমন নির্দেশ দিয়েছেন। সবকিছু ঠিক থাকার পরও শ্রমিকরা বিদেশ যেতে না পারার বিষয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর দায় পেয়েছে তদন্ত কমিটি। গত বছর বিদেশি কর্মীদের কাজে যোগ দিতে 31 মে পর্যন্ত সময় বেঁধে দেয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সবকিছু ঠিক থাকার পরও বিমানের টিকিট স্বল্পতা সহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে 17,777 জন বাংলাদেশি যেতে পারেননি। এ বিষয়ে খবর প্রকাশের পর হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। সে সময় শ্রমিকদের বিদেশে যেতে না পারার দায় কার তা তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা পড়ে হাইকোর্টে। রবিবার বিষয়টির শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ আদেশ দেয়, এই দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। সাথে সাথে এই রিপোর্টে বলা হয়েছে যেই সকল এজেন্সিগুলা এর সাথে দায়বদ্ধ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। সরকার নির্ধারিত ফির বাইরে শ্রমিকদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। সরকার এই রিপোর্টে আরেকটা জিনিস বলছে যে সরকার অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছে যে মালয়েশিয়া কিভাবে পাঠানো যায়, অর্থাৎ এই যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কিনা, এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী 27 আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে মালয়েশিয়া
মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। এ পদ্ধতির সাথে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বাংলাদেশের দূতাবাস সমূহ এবং রিক্রুটিং এজেন্সিগুলো যুক্ত থাকতে পারে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তান যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে আগ বাড়িয়ে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার ইচ্ছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার ব্রিফিংয়ে তিনি আরও বলেন, মিয়ানমারের আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে, আর টেকনাফে জাতিসংঘের সেফ প্যাসেজের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত। জম্মু কাশ্মীরে হামলার পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চলছে। রবিবার বিকেলে গণমাধ্যমের কাছে দেশ দুটির সংকটের বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায়, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তাই দেশ দুটি সংঘাতে জড়াক এটা চায় না বাংলাদেশ সরকার। এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। ভারতের গুজরাটে বিনা ভিসায় অবস্থানকারী বাংলাদেশিদের গ্রেপ্তারের বিষয় নজরে আনা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখন আনুষ্ঠানিক কিছু জানায়নি ভারত সরকার। যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা, যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তৎক্ষণাৎ অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলাভাষী আছে। বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চিত নেই। পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় মিয়ানমার পরিস্থিতি নিয়েও। তিনি জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যা যা করা দরকার তাই করবে সরকার। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, কারণ মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। কারণ সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে। বাংলাদেশের অভ্যন্তরে আনাকার আর্মির অবস্থানের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করার পাশাপাশি তেল ভিত্তিক কেন্দ্রে উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার দুপুরে সচিবালয়ের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করেন উপদেষ্টা। পরে তিনি জানান, 16,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। গরমে চাহিদা বাড়লে তেল ভিত্তিক কেন্দ্রগুলো চালু করা হবে। শনিবার খুলনা অঞ্চলে পাওয়ার গ্রিড বিপর্যয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় বিদ্যুতের ব্ল্যাকআউট হয়। জেলাগুলোতে প্রায় 2.5 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি। 46তম বিসিএসের 8 মের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের এই তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে পিএসসি সংস্কার সহ 8 দফা দাবিতে আন্দোলনরত চাকুরি প্রত্যাশীদের অনশন ভাঙান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পিএসসির কর্মকর্তারা। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 2টি সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে প্রাথমিকভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সন্ধ্যায় চাকুরি প্রত্যাশীরা শাহবাগ মোড়ে পিএসসি সংস্কার সহ 8 দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেন। দেশের গণতন্ত্র ধ্বংসে মূল ভূমিকা রাখার অপরাধে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সাথে উচ্চ ও অধস্তন আদালতে বহাল থাকা দলবাজ বিচারকদের অপসারণেরও দাবি জানান তারা। রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আইনজীবী নেতারা বলেন, এবিএম খায়রুল হককে অবিলম্বে বিচারের মুখোমুখি করা না হলে 29 এপ্রিল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। রংপুর শহরে কাজী ফার্মসের ডিম বিক্রয় কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত 3000 ডিম নষ্ট করেছে সন্ত্রাসীরা। এ সময় 3টি গাড়ি ভাঙচুর ও 3 জন বিক্রয় এজেন্টকে মারধর করে তারা। বিক্রয় কেন্দ্রটির ইনচার্জ মেহেদি হাসান জানিয়েছেন, শনিবার বিকালে 6 জন সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায়। তিনি জানান, স্থানীয়দের তথ্য মতে হামলায় নেতৃত্ব দিয়েছে স্থানীয় মাদকসেবী রোলেক্স।
বিক্রয় কেন্দ্রটির ইনচার্জ জানান, হামলাকারীরা কোনো দাবি দেওয়া জানায়নি। তারা অতর্কিত হামলা চালিয়ে বিক্রয় কেন্দ্রে থাকা গাড়ি ভাঙচুর ও গোডাউনে ঢুকে ডিম নষ্ট করে। তাদের বাধা দিতে গেলে 3 জন এজেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। কাজী ফার্মসের আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান জানিয়েছেন, হামলাকারীদের কোনো দাবি দেওয়া না থাকায় ধারণা করা হচ্ছে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনার সিসিটিভির ফুটেজ দেখে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এগারো বছরেও বিচার শেষ না হওয়ায় হতাশ নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুনের ঘটনার ভুক্তভোগীরা। 2014 সালের 27 এপ্রিল এ বর্বরোচিত হত্যার ঘটনা ঘটে। 10 বছরের ছোট্ট রোজা এখন কেবল বাবার ছবির সঙ্গেই গল্প করে। মনের মধ্যে লুকিয়ে রাখা আবদারগুলো বলা হবে না বাবাকে। রোজা জন্মের 1 মাস আগেই নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের ঘটনায় নিহত হন রোজার বাবা গাড়ি চালক জাহাঙ্গীর আলম। মানে রাস্তা খালি থাকলে অনেক ভয় করে, তখন মনে হয় যে আমার বাবা থাকলে আমাকে নিয়ে আসতো, আমার বাবা থাকলে আমাকে দিয়ে আসতো। সন্তান হত্যার বিচারের প্রহর গুনছেন মা। তুই শেষ হয়ে গেছে গা, মাটির লগে মিশা গেছে গা, বিচার পাইনি। আর অনেক বিচার ভাইয়া কি করি, এত কষ্ট করে চলতেছে আমার মেয়েটা নিয়ে, মানে এটার কোনো কথাই হয় না। এই পরিবারটির মতো এমনই করুণ চিত্র নিহত বাকি 6 পরিবারের মাঝে। চরম হতাশায় কাটছে তাদের দিন। 2017 সালের 17 জানুয়ারি বিচারিক আদালত 7 খুনের মামলার রায়ে প্রধান আসামি নূর হোসেন ও সাবেক 3 র্যাব কর্মকর্তা সহ 26 জনকে মৃত্যুদণ্ড আর বাকি 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে আদালত। সেই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। কিন্তু দীর্ঘদিনেও এই রায় কার্যকর না হওয়ায় সংশয় প্রকাশ করেন মামলার বাদী। আমাদের কিচ্ছু চাওয়ার নাই, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুধু একটাই চাওয়া, আমাদের বিচারের কাজটা তো তাড়াতাড়ি সম্পূর্ণ করে দেয়। 2014 সালের 27 এপ্রিল একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। পরে 30 এপ্রিল এবং 1 মে শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক টানা তৃতীয় দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে। এদিকে ভারত ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে পাকিস্তানের কাশ্মীরে। এ অবস্থায় মুজাফফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনার পারদ হু হু করে বাড়ছে। প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়া এবং হুমকি ধামকি দিয়ে আসছেন দুই দেশের নেতারা। জম্মু কাশ্মীরে হামলার পরপরই পাকিস্তানকে দায়ী করে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করে ভারত। জবাবে সিন্ধুর প্রবাহ আটকানো যুদ্ধের শামিল জানিয়ে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় পাকিস্তান। এমন উত্তেজনার মধ্যে সিন্ধু নদের উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে পাকিস্তানের কাশ্মীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুজাফফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কোনো সতর্কতা ছাড়াই নদীর পানি ছেড়ে দেয়া ভারত পাকিস্তান উত্তেজনায় নতুন করে ঘি ঢালবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে শুধু বাকযুদ্ধ বা কূটনৈতিক পদক্ষেপই সীমাবদ্ধ নেই দিল্লি ইসলামাবাদ কোন্দল। সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হচ্ছে। ভারতের সেনা কর্মকর্তারা জানান, শনিবার রাতে টানা তৃতীয় দিনের মতো দুই পক্ষের গুলি বিনিময় হয়। প্রথমে পাকিস্তানের পক্ষ থেকে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ ভারতের। ভারত পাকিস্তান উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিদেশেও। যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিন্দা জানিয়ে ব্রিটিশ সরকারের প্রতি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পাকিস্তান। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। কানাডায় ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ভ্যানকুভার শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তার পাশে ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যাল নামের একটি উৎসব চলাকালে উপস্থিত জনতার ভিড়ের মধ্যে একটি গাড়ি দ্রুত গতিতে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি এলোমেলোভাবে চালিয়ে বহু মানুষকে চাপা দেয়। ঘটনার পর 30 বছর বয়সী এক যুবককে উপস্থিত জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কাল মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। সিলেটে প্রথম টেস্ট হেরে যাওয়ায় হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। প্রচলিত আছে টাইগারদের ফর্ম ফিরে পেতে সবসময় জিম্বাবুয়েকে ডেকে আনা হয় বাংলাদেশে। অতীতে বেশিরভাগ সময় লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু এবার ঘটেছে উল্টোটা। সিলেটের প্রথম টেস্টে বাজে ব্যাটিং স্বাগতিকদের বেকায়দায় ফেলে, তাই নিজেদের ভুলগুলো শুধরে চট্টগ্রামে সিরিজের সমতায় ফিরতে চায় টাইগাররা। প্রথম টেস্টে ভালো কিছুই করা সম্ভব হয়নি, সামনে এগোনোর পথে এইসব জায়গায় উন্নতি করতে হবে। আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই। আপনারা বারবার বলছেন পরিবর্তনের কথা, তবে সেই পরিবর্তনের জন্য কিছুটা সময় লাগবে। স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন। ফিরেছেন এনামুল হক বিজয়, আর প্রথমবারের মতো জায়গা পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। রয়েছেন মুশফিক, তাইজুল, মমিনুলদের মতো অভিজ্ঞ তারকারা। অন্যদিকে জিম্বাবুয়ের লক্ষ্য বন্দরনগরে জয়ের মাধ্যমে সিরিজ নিজেদের করে নেয়া। আমরা বিশ্বাস করি আমরা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি তাতে ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য এবং সিরিজ নিশ্চিতের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্ট খেলেছে 19টি, এতে দুই দল সমান 8টিতে জয় পেয়েছে, ড্র হয়েছে 3টি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। নির্বাচন ছাড়া সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়, ঐক্যমত্য কমিশনকে গণসংহতি ও জেএসডি। সংসদ নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত, ইইউকে সহযোগিতার আহ্বান। মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির, ব্যবস্থা সম্পর্কে জানতে চায় হাইকোর্ট। এবং টেকনাফে রোহিঙ্গা সেফ প্যাসেজে রাজি বাংলাদেশ, আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।